হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া আমরা আমাদের ক্লাস 8 যে সায়েন্স বইটা আছে সেই বইটা আমরা পড়াশোনা করতেছিলাম। অলরেডি আমরা প্রথম দুটো চ্যাপ্টার করে ফেলছি এবং ষষ্ঠ চ্যাপ্টারের লেকচার কিন্তু রানিং আছে। তোমাদের রাফি ভাইয়া ক্লাস নিচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে চতুর্থ অধ্যায় এটা পড়া শুরু করব। ওকে, আমাদের এই অধ্যায়টার নাম কি বলো? জীবের বংশবৃদ্ধি। ওকে, এটা হচ্ছে আমরা আজকে প্রথম লেকচার করব। ঠিক আছে, তো চলো আমরা পড়াশোনা স্টার্ট করতে পারি। আচ্ছা, সো এই চ্যাপ্টারের মেইন থিমটা হচ্ছে প্রজনন নিয়ে, বুঝতে পারছো? এখন তোমাদের মনে প্রথম প্রশ্ন জাগতে পারে যে ভাই প্রজনন বলতে আবার কি বোঝায়, তাই না? প্রজনন কি আর জনন কি বলো তো, দুইটা কি সেম? হ্যাঁ, প্রজনন এবং জনন, রিপ্রোডাকশন আমরা বলি, হ্যাঁ, দুইটা কিন্তু আসলে একই জিনিস বোঝায়। ওকে, দুইটা কিন্তু একই জিনিস বোঝায়। তাহলে প্রজনন বা জনন এটা আসলে কি, আমি তোমাদের ডেফিনেশনটা একবার লিখে দিই, তারপর আমি ব্যাখ্যা করব। যে প্রক্রিয়ায় কোন জীব তার প্রতিরূপ বা বংশধর তৈরি করে, ওকে, তাহলে বিষয়টা কি বললাম দেখো, যে প্রক্রিয়া কোনো জীব তার প্রতিরূপ বা বংশধর তৈরি করতে পারে সেটাই কিন্তু প্রজনন। তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাই প্রতিরূপ বলতে কি বোঝায়? প্রতিরূপ মানে হচ্ছে কপি, বুঝছো? আচ্ছা, তুমি যদি গাছের কথা চিন্তা করে দেখো, এখন গাছে তো মা বাবা ভাই বোন এসব কিছু নাই, তাই না? গাছ কি করে? গাছ হচ্ছে প্রজননের মাধ্যমে তার একটা ছোট্ট ভাষণ তৈরি করে, তাই না? সেটাকে আমরা প্রতিরূপ বা কপি বলতে পারি। বাট মানুষের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, অথবা কোনো স্তন্যপায়ী প্রাণী মানে উন্নত কোনো প্রাণীর ক্ষেত্রে যদি বিষয়টা চিন্তা করো, আমরা কিন্তু আমাদের অফস্প্রিংকে, হ্যাঁ, নবজাতককে কিন্তু কপি হিসেবে চিন্তা করি না, তাই না? আমরা চিন্তা করি কি তারা হচ্ছে আমাদেরই একটা অংশ, তাই তো? তার মানে তাদেরকে আমরা কি বলতেছি? আমাদের বংশধর বলতেছি, তাই তো? রাইট? তাহলে তোমরা কি প্রতিরূপ এবং বংশধরের মধ্যে পার্থক্য বুঝছো, তাই না? প্রতিরূপ মেইনলি বলা হয় অনুন্নত জীবগুলোর ক্ষেত্রে, আর বংশধর বলা হয় উন্নত জীবগুলোর ক্ষেত্রে। একটু জানলেই হয়। আচ্ছা, গেল, খুব ভালো কথা। এবার সবাই টাইপস, হ্যাঁ, প্রজনন কত টাইপের হয়, কত ধরনের হয়? প্রজননকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করা সম্ভব। একটাকে আমরা বলতেছি হচ্ছে অযৌন প্রজনন, ওকে, আর এটা হচ্ছে যৌন প্রজনন। ওকে, তো ভাইয়া আমরা হচ্ছে আজকে এই অযৌন প্রজনন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? মানে হয়তো একটা বা দুইটা ক্লাস লাগবে, এরপর হচ্ছে আমরা যৌন জননের মধ্যে যাব। সো আমরা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাই এই অযৌন প্রজনন বলতে কি বোঝায়? তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। অযৌন প্রজনন বলতে কি বোঝায়? আচ্ছা দেখো, যৌন মানে কি বলো জানো? যৌন মানে হচ্ছে যোজন করা, তাই তো? যুক্ত করা। কাকে আমি যুক্ত করব? দুটা ভিন্নধর্মী গ্যামেট বা জনন কোষকে আমি মিলিত করব, বুঝছো? তার মানে যে প্রক্রিয়ায় জনন কোষগুলো মিলিত হয় সেটাকে আমরা যৌন জনন বলতে পারি। আর যদি জনন কোষ যদি না থাকে, অন্য কিছু যদি মিলিত হয়, সেটাকে আমরা অযৌন জনন বলবো, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই, হ্যাঁ, জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয়, হ্যাঁ, বা জনন হয়, সেটাকে আমরা কি বলতে পারি? অযৌন জনন বলি। তা যৌন জননে জনন কোষের মিলন হয়, আর অযৌন জননে জনন কোষের মিলন হবে না। ওকে, একদম সিম্পল না? আচ্ছা, এখানে তোমাদের একটু ডাউট লাগতে পারে, একটু সন্দেহ জাগতে পারে যে ভাই ভিন্নধর্মী বলতে আবার কি বোঝায়, তাই না? ভিন্নধর্মী হওয়াটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? সো এগুলো কিন্তু আমরা যৌন জননে আলোচনা করব, ঠিক আছে? তো আপাতত জাস্ট মনে রাখবো এখানে জনন কোষ বলতে কিছু নাই, হ্যাঁ, অযৌন জননে জনন কোষ বলতে কিছু নাই। জনন কোষ মানে কি জানো? গ্যামেট। ওকে, আমরা আমি গ্যামেট রিলেটেড কিছু পাবো না। তাহলে প্রশ্ন জাগতে পারে গ্যামেট না থাকলে কি থাকবে, তাই না?
অযৌন জনন আসলে কি দিয়ে হইতে পারে সেটা কিন্তু আমাদের একটা প্রশ্ন জাগতে পারে। সো অযৌন জনন মেইনলি হইতে পারে বিভিন্ন অযৌন কোষ দিয়ে, যাদেরকে আমরা বলতে পারি স্পোর। হ্যাঁ, স্পোর, অথবা এটাকে আমরা যদি বাংলা করি তাহলে কি হইতে পারে সেটা রেণু, অথবা সেটাকে আমরা বলতে পারি অণুবীজ। ওকে, তার মানে গ্যামেট থাকবে না, এখানে থাকবে কি বলতো স্পোর বা রেণু, যেটাকে আমরা অণুবীজ বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো এখানে এই যে অণুবীজের কথা বললাম, এই অণুবীজগুলো আসলে কি? হ্যাঁ, তুমি যদি বলো রেণুগুলো আসলে কি, রেণুগুলো হচ্ছে গ্যামেট ছাড়া এমন কোন কোষ যেখান থেকে বংশধর তৈরি হইতে পারে। খুব ভালো কথা। এখন এই অণুবীজগুলো কোথায় তৈরি হয় বলতো? এই অণুবীজগুলো কিন্তু উদ্ভিদ বা প্রাণী যেটাই বলি না কেন, নর্মালি আমাদের অযৌন জননটা হয় নিম্ন শ্রেণীর জীবে। বুঝছো? কোথায় হয় বলতো? নিম্ন শ্রেণীর জীব। আসলে উদ্ভিদ বলাটা বেটার, নিম্ন শ্রেণীর উদ্ভিদেই মেনলি হয়ে থাকে। ওকে, মানে আমরা যেসব গাছপালা দেখে থাকি সেগুলো কিন্তু উন্নত শ্রেণীর উদ্ভিদ, সেগুলো না। বুঝছো? এখানে কি হবে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ আমি চিন্তা করবো। সেটা হইতে পারে কোনো ছত্রাক, হইতে পারে শৈবাল, তাই না, শ্যাওলা টেওলা, এইসব হইতে পারে। ঠিক আছে? তো এইসব যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদের বডি নিশ্চয়ই বিভিন্ন কোষ দিয়ে তৈরি। সেই কোষগুলোকে আমরা কি বলে জানো? দেহকোষ বলতে পারি, দেহকোষ। তো দেখা যায় কি, এইসব উদ্ভিদের কিছু কিছু দেহকোষ হচ্ছে পরিবর্তিত হয়ে যায়। বুঝছো? পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তিত দেহকোষগুলো আলটিমেটলি কি হয়ে যায় জানো? অণুবীজ ধারণ করার এবং তৈরি করার ক্ষমতা অর্জন করে। তাই এই পরিবর্তিত দেহকোষগুলোকে আমরা কি বলতে পারি? অণুবীজ থলি বলতে পারি। হ্যাঁ, অণুবীজ থলি বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন এই অণুবীজ থলিতে ঠিক কতগুলা অণুবীজ থাকতে পারে, এটা মেইনলি ডিপেন্ড করে সেই উদ্ভিদের উপর। ওকে, তো কিছু কিছু উদ্ভিদে কি দেখা যায়, অণুবীজ থলিতে অসংখ্য অণুবীজ পাওয়া যায়। ওকে, অসংখ্য অণুবীজ পাওয়া যেতে পারে। এটা একদম কমন এক্সাম্পল কি, মিউকর। কমন এক্সাম্পল হচ্ছে মিউকর। ওকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, একটা অণুবীজ থলিতে মাত্র একটা অণুবীজ আছে, এরকমও কিন্তু হইতে পারে। বাট কমন কোনটা বলতো? কমন হচ্ছে অসংখ্য অণুবীজ পাওয়া যাবে, একটা থলির মধ্যে অনেকগুলো অণুবীজ পাওয়া যাবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন। আচ্ছা, সো ভাই আমরা একটু বুঝলাম যে অণুবীজ থলির মধ্যে অসংখ্য অণুবীজ থাকতে পারে অথবা একটি অণুবীজ থাকতে পারে। তবে অণুবীজগুলা অবশ্যই থলির ভিতরে থাকবে, এটা হচ্ছে একটা শর্ত তুমি বলতে পারো। কিছু কিছু উদ্ভিদে কি দেখা যায়, অণুবীজগুলো হচ্ছে থলির বাইরে তৈরি হয়, বাইরে থাকে। তার মানে ভেতরে থাকলে হচ্ছে এই ক্লাসিফিকেশন, আর বাইরে থাকলে হচ্ছে এই পড়াটা। কোন কোন উদ্ভিদে বা কোন কোন জীবে এরকম বাইরে অণুবীজ থাকতে পারে, সেটা হচ্ছে একটা মাত্র এক্সাম্পলে আমাদের বই বলা, সেটা হচ্ছে পেনিসিলিয়াম। ওকে, তাহলে আমাদের এই এক্সাম্পল গুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সামনে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসতে যাচ্ছে, সেই টপিক গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো চলো আমরা সামনের দিকে যাই। এই প্রশ্ন হচ্ছে স্পোর উৎপাদন কোত্থেকে আসলো, তাই না? আচ্ছা, দেখার চেষ্টা করি। এই যে আমি বললাম অযৌন জনন, তাই না? এই অযৌন জননকে আবার দুইটা ভাগে ভাগ করা সম্ভব। আমি যদি এটা একটু বলে নিই, আমাদের অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? একটা ভাগকে বলা হয় স্পোর উৎপাদন, রাইট? একটা ভাগকে বলা হয় স্পোর উৎপাদন, এবং আরেকটা ভাগকে আমরা মেইনলি বলে থাকি হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে? অঙ্গজ জনন। সো স্পোর উৎপাদনের পড়াটা নিশ্চয়ই তুমি ধরতে পারছো, এটা আসলে আমার প্রথমে বলে নেওয়া উচিত ছিল, বাট বলি নাই, সরি ফর দ্যাট। সো এখানে আমি যা যা পড়তে পারছি না, এখানে আমি যা যা দেখছি, এই সব ঘটনা হচ্ছে আমাদের স্পোর উৎপাদনের মধ্যে ইনক্লুডেড। বুঝছো? স্পোর উৎপাদন। সো তুমি বলতে পারো ভাই আমাদের কিন্তু এই স্পোর উৎপাদন, এটা কিন্তু আমাদের পড়া শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের পড়ার টপিকটা কি বলতো? অঙ্গজ জনন। ঠিক আছে? এখন আমরা মেইনলি পড়বো হচ্ছে অঙ্গজ জনন।
অঙ্গজ জনন মানে কি? নাম থেকে বুঝতে পারতেছি উদ্ভিদের কোনো অঙ্গ থেকে যদি তার প্রতিরূপ বা বংশধর তৈরি হয় সেটাকে আমরা কি বলতে পারি? অঙ্গজ জনন বলতে পারি। ঠিক আছে, তার মানে আমি এটাকে ডেফিনেশন এভাবে বলতে পারি, উদ্ভিদের, মেনলিটা উদ্ভিদে বেশি হয়ে থাকে, উদ্ভিদের দেহের খণ্ডিত অংশ থেকে, হ্যাঁ, খণ্ডিত অংশ থেকে যদি তার কপি তৈরি হয়, মানে যে জনন হবে, যে জনন হয়, মানে উদ্ভিদে কোনো বডি পার্ট থেকে যদি কোনো জনন হয় সেটাকে আমরা কি বলতে পারি? অঙ্গজ জনন বলতে পারি। ঠিক আছে, সো আমরা অঙ্গজ জনন বুঝলাম মোটামুটি। এবার আসো অঙ্গজ জননকে আবার আমরা দুইটা মোটা দাগে ভাগ করতে পারি। হ্যাঁ, অঙ্গজ জনন হচ্ছে আবার দুই রকমের হয়। কোন সেই দুই রকম? দেখো, একটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক অঙ্গজ জনন। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে আপনা আপনি বা স্বতঃস্ফূর্ত ভাবে যেই অঙ্গজ জনন হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক। আর এটা কি হতে পারে? কৃত্রিম অঙ্গজ জনন। মানে এটা হচ্ছে আমরা যদি বাইরে থেকে করে থাকি, বাইরে থেকে যদি আমরা কোনো অঙ্গজ জনন করার চেষ্টা করি কোনো উদ্ভিদের, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। আচ্ছা, সো আজকে মেনলি আমরা কি করব? এই প্রাকৃতিক অঙ্গজ জনন এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করব। ঠিক আছে, এটা পড়লে ইনশাআল্লাহ আমাদের আজকের টপিকটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসো প্রাকৃতিক অঙ্গজ জনন, এটার মধ্যে আমরা কোন কোন পয়েন্ট পড়ে থাকতে পারি। সো উদ্ভিদের কোন বডি পার্ট থেকে মেনলি জনন হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা প্রাকৃতিক অঙ্গজ জননকে চারটা ভাগে ভাগ করতে পারি। সেই চারটা ভাগকে আমি তোমাদের একটু লিখে দিই। প্রথম হচ্ছে দেহের, সো দেহের খণ্ডায়ন, এটার মাধ্যমে কিন্তু আমাদের জনন হইতে পারে। আবার কি হইতে পারে? যদি মূলের মাধ্যমে কোনো জনন হয়, সো মূল। তারপর কি হইতে পারে? যদি রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কোনো জনন হয়, হ্যাঁ, রূপান্তরিত কাণ্ড, সেটা গেল। আর এটা কি? আর হইতে পারে পাতার মাধ্যমে জনন। ওকে, তাহলে দেখছো আমাদের দেহটা হচ্ছে খণ্ডিত হয়ে জনন হইতে পারে, অথবা সেই দেহের মূল, কাণ্ড বা পাতা থেকেও কিন্তু জনন হইতে পারে। এর সবাই হচ্ছে প্রাকৃতিক উপায় হওয়া সম্ভব। এই পয়েন্টগুলাই, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা হচ্ছে একটা একটা করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, একটু ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথম কথা কি দেখো, দেহের খণ্ডায়ন, দেহের খণ্ডিত অংশ থেকে আমাদের যদি একটা স্বাধীন উদ্ভিদ তৈরি হয় সেটাই হবে কি? প্রাকৃতিক জননের একটা এক্সাম্পল, তাই তো? তার মানে দেহের খণ্ডের মধ্যে আমি পড়তে পারি প্রতিটি দেহখণ্ড থেকে, প্রতিটি দেহ খণ্ড হতে এক একটি স্বাধীন উদ্ভিদ তৈরি হবে। ঠিক আছে, এক একটি স্বাধীন উদ্ভিদ তৈরি হয়। ওকে, সেটা হচ্ছে আমাদের এটা এক্সাম্পল হইতে পারে। এখন এটা এক্সাম্পলের মধ্যে কি কি আছে বলতো? এটা এক্সাম্পলের মধ্যে পড়বো মেইনলি স্পাইরোগাইরা, হ্যাঁ, স্পাইরোগাইরা নামক কিছু শৈবাল এবং মিউকর। ওকে, মিউকর কিন্তু আমরা একটু আগে দেখে আসছিলাম, অণুবীজ স্থলীর মধ্যে যদি অসংখ্য অণুবীজ থাকে সেটা একটা এক্সাম্পল কিন্তু মিউকর। সেই মিউকর কিন্তু এখানেও হইতে পারে। তার মানে মিউকরে অযৌন জনন হইতে পারে, আবার মানে স্পোর তৈরির মাধ্যমে, আবার অঙ্গজ প্রক্রিয়া কিন্তু দেহের খণ্ডায়নের মাধ্যমেও কিন্তু জনন হইতে পারে, তাই না? একটা জীবী কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্নভাবে সে জনন করতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, আচ্ছা, এবার সবাই মূল, আমরা একটু মূল নিয়ে পড়ার চেষ্টা করি। সো আমরা কিন্তু সবাই মূল চিনি, তাই না? মাটির নিচে যে পার্টটা থাকে সেটাই তো মূল, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন মূলের মাধ্যমে জনন কারা কারা করে? মেনলি এখানে পটল এবং সেগুন, হ্যাঁ, পটল এবং সেগুন এরা হচ্ছে মূলের মাধ্যমে জনন করে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইবার আসো ভাই, এখানে একটা স্পেশাল কেস আছে। কিছু কিছু উদ্ভিদের মূলটা কি হয়? খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়ে ওঠে। হ্যাঁ, সেই মূলগুলোকে, সেই মূল থেকে কিন্তু আমাদের জনন হওয়া সম্ভব।
বুঝছো তো? তার মানে এখানে আমি যেটা দেখলাম পটল এবং সেগুন, এখানে কিন্তু সেরকম ভাবে মূলটা অত বেশি রসালো হয় না, অত বেশি মোটা হয় না। হ্যাঁ, সেই মূল থেকে সরাসরি হয়তো খন্ডার বা অন্য কোনো প্রক্রিয়ায় নতুন জীব তৈরি হইতে পারে। বুঝতে পারছো? তো এই রসালো মূল থেকে কিছু কুড়ি তৈরি হয়, বুঝছো? কিছু কুড়ি, বা যেটাকে আমরা কি বলতে পারি, মুকুল, বা যেটাকে আমরা বলতে পারি বাট। ওকে, এই কুড়ি বা মুকুল তৈরি হয়। এই কুড়ি থেকে আলটিমেটলি অনুকূল পরিবেশে নতুন একটা উদ্ভিদ তৈরি হইতে পারে। তো কারা হচ্ছে এরকম ভাবে রসালো মূল থেকে কুড়ি তৈরি করতে পারে? মেনলি মিষ্টি আলু। মিষ্টি আলু, তারা কিন্তু এই প্রক্রিয়া হচ্ছে অঙ্গজ জনন করতে পারে। এখন তোমাদের সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাই এই মুকুল বা কুড়ি বলতে আসলে কি বোঝায়? তবে এগুলো কিন্তু স্পেশাল কিছুই না। যখন উদ্ভিদ তার কোনো অঙ্গের মধ্যে খাদ্য সঞ্চয় করে, তাহলে সেই অঙ্গটার মধ্যে কোষ বিভাজনটা দ্রুত হয়ে যায়, যার ফলে সেখানে কি হয়, একটা বলতে পারো যে কিছু কোষ মিলিত হয়ে একটা স্পেশাল গঠন তৈরি করতে পারে। সেই স্পেশাল গঠনই হচ্ছে আমাদের কুড়ি বা মুকুল। হ্যাঁ, এই মুকুলটা সাধারণত কি করতে পারে, অঙ্গজ জনন প্রক্রিয়ায় নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারে। বুঝছো? তো তুমি যত জায়গায় হচ্ছে মুকুল পড়বা, সেই মুকুলের কাজ হচ্ছে একটাই, অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদ তৈরি করা। আচ্ছা, গেল। তাহলে আমরা মোটামুটি একটু বুঝলাম, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রূপান্তরিত কাণ্ড, এটা আমরা একটু পরে পড়তেছি। আগে আমরা হচ্ছে পাতার বিষয়টা পড়ে নিই, ঠিক আছে? পাতার বিষয়টা আমরা একটু পড়ে নিই। সো কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কি হয়, পাতার কিনারায় কিছু মুকুল তৈরি হয়। বুঝছো? পাতার কিনারায় কিছু মুকুল তৈরি হয়। সেই মুকুল থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদ তৈরি হইতে পারে। ঠিক আছে? তো পাতার কিনারে কিছু মুকুল তৈরি হইতে পারে। এমন কোন উদ্ভিদ হইতে পারে? সেটা হচ্ছে মেনলি পাথরকুচি। পাথরকুচি উদ্ভিদ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এক্সাম্পল গুলো মনে রাখা। এবার চলে আসো, আমরা যেটা বাদ দিলাম রূপান্তরিত কাণ্ড, এইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। ওকে, সো এখন আমরা হচ্ছে এই রূপান্তরিত কাণ্ড যে পার্টটা আমরা বাকি রাখছিলাম সেখান থেকে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। দেখো, তো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে অঙ্গজ প্রজননকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। বুঝছো? 6টা ভাগে ভাগ করা সম্ভব। এই ভাগগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আগে আমরা একটু নামগুলো পড়ে নেই। প্রথমে কি পাওয়া যায় বলতো? প্রথমে পাওয়া যায় হচ্ছে টিউবার। ওকে, এরপর হচ্ছে রাইজোম, এরপর হচ্ছে বাল্ব, যেটাকে বাংলায় বলা হয় কন্দ। এরপর হচ্ছে আমাদের স্টোলন, এরপর হচ্ছে আমাদের অফসেট, লাস্টে হচ্ছে বুলবিল। নামগুলো কিন্তু একটু অড, সো এটা আমাদের কিন্তু প্র্যাকটিস করে করে একটু আয়ত্ত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাছাড়া তো অপশন নাই, তাই না? আচ্ছা, এবার আসো আমরা একটু সবগুলা থেকে যতটুকু করে ব্যাখ্যা পড়লে আমাদের পড়া হয়ে যাবে, ঠিক ততটুকুই ব্যাখ্যা করবো। ঠিক আছে? বেশি কিছু আমরা পড়তে যাব না। তো প্রথমে আসো ভাইয়া টিউবার। তো টিউবার বলতে কি বোঝায়? মেনলি উদ্ভিদের যেই কাণ্ডগুলা মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত হয়, হ্যাঁ, সেই কাণ্ডগুলোকে আমরা বলতে পারি টিউবার। হ্যাঁ, তো আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত শাখা, বৃদ্ধিপ্রাপ্ত আমাদের কাণ্ডের শাখা, এভাবে তুমি বলবো। হ্যাঁ, আচ্ছা, সকল শাখায় কি এরকম টিউবার গঠন করে? না, সকল শাখা কিন্তু টিউবার হয় না, বরঞ্চ যেই শাখাগুলো হচ্ছে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে ওঠে, হ্যাঁ, মোটা হয়ে ওঠে। তার মানে তুমি বলতে পারো মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত শাখা যা স্ফীত হয়, হ্যাঁ, খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে ওঠে, ফুলে ওঠে, স্ফীত হয়, তাদেরকে আমরা কি বলতে পারি? টিউবার বলতে পারি। সিম্পল না? আচ্ছা, এখন আসো, তো এই স্ফীত অংশটা, এই স্ফীত অংশের কিছু কিছু জায়গায় গর্তের মতো গঠন পাওয়া যায়। ওকে, তাহলে আমি কি বললাম? এই যে স্ফীত যে অংশটা আমি বললাম, এই স্ফীত অংশের কিছু কিছু জায়গা হচ্ছে কিছু গর্তের মতো গঠন পাওয়া যায়। ওকে, গর্ত। এই গর্তগুলোকে আমরা কি বলি জানো? চোখ। ওকে, দেখতে যেহেতু চোখের মতো, তাই না? আমাদের স্কালের মধ্যে কি আছে? সামনের দুইটা গর্ত আছে না? এই গর্তের মধ্যে কিন্তু চোখ বসানো। সো জিনিসটা দেখতে অনেকটা এরকমই মনে হয়, এই গর্তগুলোকে অনেকটা চোখের মতো দেখায়। ওকে, তাই এই গর্তগুলোকে আমরা কি বলতে পারি? চোখ বলতে পারি। চোখের মেইন কাজ কি জানো? এই চোখের ভিতরে
চোখের গায়ে হচ্ছে কিছু হ্যাঁ অনুকূল পরিবেশে খাদ্য সঞ্চয় হয়ে কিছু মুকুল তৈরি হয়। ওকে, কিছু মুকুল তৈরি হবে। ঠিক আছে, এটাকে আমরা কাক্ষিক মুকুল বা কক্ষ মুকুল কিন্তু বলতে পারি। ঠিক আছে, কাক্ষিক মুকুল বা কক্ষ মুকুল বলতে পারি। তো মুকুল তো শিখছিলাম ভাই, তাই না? মুকুল তো আমরা শিখছি। এখন এই কাক্ষিক মুকুল বলতে আবার কি বোঝায়? এটা তো আমার নতুন বিপদ ভাই। দেখো ভাইয়া, মুকুল কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে শীর্ষ মুকুল, যেটা আমাদের মূল বা কাণ্ডের বা পাতার শীর্ষে তৈরি হয়। আর একটা হচ্ছে কাক্ষিক মুকুল, যেটা হচ্ছে কোনো কক্ষে তৈরি হয়। কক্ষ মানে কোল, কক্ষ মানে কিন্তু এখানে ঘর বোঝায় না, রুম বোঝায় না, কক্ষ মানে কোল বোঝায়। এখন কোলটা আবার কোথায় আছে ভাই, তাই না? তো মেইনলি আমরা দেখতে পারবো এই যে গর্ত আছে না, এই গর্তের আশেপাশে কিছু স্বল্পপত্র থাকে। পড়াটা একটু কঠিন হয়ে গেছে আমি জানি, বাট তুমি সিম্পলি মনে রাখো যে এই গর্তের আশেপাশে কিছু পাতার মতো গঠন পাওয়া যায়, যেটাকে আমরা স্বল্পপত্র বলি। এই স্বল্পপত্রের কোলেই হচ্ছে মুকুলগুলো তৈরি হয়। এটাকে আমরা কি বলতে পারি? কাক্ষিক মুকুল বলতে পারি। ঠিক আছে, তো এই কাক্ষিক মুকুলই হচ্ছে আলটিমেটলি কি হয়, নতুন একটা উদ্ভিদের জন্ম দেয়। আমরা কি বলছিলাম? মুকুল মানে সেটা হচ্ছে অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমি কোন এমন উদ্ভিদ পাবো যারা হচ্ছে এই প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ তৈরি করতে পারে? টিউবার একটা ভালো এক্সাম্পলটা হচ্ছে গোল আলু, তাই না? আমরা যে আলুটা খাই না তরকারির সাথে, সেটা কিন্তু একটা এক্সাম্পল। ওকে, তাহলে মনে রাখতে হবে মিষ্টি আলু কিন্তু মূলের মাধ্যমে এরকম অঙ্গজ প্রজনন করে, বাট গোল আলু হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে অঙ্গজ প্রজনন করবে। মাথায় রাখতে হবে বিষয়গুলা। আচ্ছা, এরপর ভাই রাইজোম। রাইজোম থেকে আমি কি পড়তে পারি, তাই না? আচ্ছা আসো, তো রাইজোমটা কি? এটাও কিন্তু মাটির নিচে থাকে, বাট এটা কি থাকে? মাটির নিচে সমান্তরালে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বুঝছো? মাটির নিচে সমান্তরালে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ওকে, তার মানে এমন কোন তুমি মশলা বা এমন কোন তুমি জিনিসটা জানো, এমন কোন তুমি উদ্ভিদটা জানো যেটা দেখতে একদম ফ্ল্যাট হয়? আমরা কিন্তু দুইটা উদ্ভিদ এরকম জানি, তাই না? একটা হচ্ছে আদা এবং আরেকটা হচ্ছে হলুদ, রাইট? তার মানে আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি রাইজোমের এক্সাম্পল কি হবে? আদা এবং হলুদ হবে, রাইট? আদা এবং হলুদ, এই দুইটা কিন্তু এই যে সমান্তরালে বৃদ্ধিপ্রাপ্ত যে অংশগুলো আছে, এখান থেকে পরবর্তীতে আমার মুকুল তৈরি হয়, সেই মুকুলের মাধ্যমে অঙ্গজ প্রজনন করে থাকে। ঠিক আছে ভাই, তাহলে এটা অত কঠিন না, সহজে মনে রাখলে হবে। এরপর আসো ভাই বাল্ব। বাল্ব থেকে আমি কি পড়তে পারি? এটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা কাণ্ড, হ্যাঁ, অতি ক্ষুদ্র কাণ্ড, যে কাণ্ডের শরীর থেকে তৈরি হয় কি কিছু রসালো পাতা, বুঝছো? কিছু রসালো পাতা। এই পাতাগুলোকে আবার স্বল্পপত্র বলা যায়, সমস্যা নাই। সো এই অতি ক্ষুদ্র কাণ্ড, এই অতি ক্ষুদ্র কাণ্ডকে বেষ্টন করে থাকে কিন্তু পাতাগুলো। সো বাইরে থেকে কিন্তু আমরা শুধুমাত্র পাতা দেখতে পারি, কোনো কাণ্ড কিন্তু দেখা যায় না, বাট কাণ্ড আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের কিছু মুকুল তৈরি হয়। ওকে, সেই মুকুল থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদ তৈরি হইতে পারে। এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল হচ্ছে পেঁয়াজ এবং রসুন। ওকে, পেঁয়াজ এবং রসুন। তাহলে এই যে আমাদের তিনটা এক্সাম্পল, টিউবার, গোলালু, রাইজোম, আদা এবং হলুদ, আর বাল্ব হচ্ছে পেঁয়াজ এবং রসুন, এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি এখান থেকে বর্ণনা না পড়ো সমস্যা নাই, বাট তোমাকে এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসো ভাই স্টোলন, তাই তো? স্টোলন আবার কি, তাই তো? আচ্ছা দেখো, স্টোলন ভাই তেমন কিছুই না, এটা হচ্ছে বলতে পারো হচ্ছে শাখা কাণ্ড। কি বোঝায় বলতো? রূপান্তরিত শাখা কাণ্ড। আমরা জানি শাখা প্রশাখা কিন্তু আমাদের কি থাকে, একটা উদ্ভিদের নরমালি থাকে, রাইট? উদ্ভিদের তো নরমালি শাখা প্রশাখা থাকে, তাই না? এখানে আবার আলাদা করে শাখা কাণ্ড বলার দরকার কি? আসলে দেখো, আমাদের যে শাখাগুলোর কথা আমরা জানি সেগুলো কিন্তু মাটির উপরে তৈরি হয়, তাই না? মাটির নিচে কি উদ্ভিদের কাণ্ডের শাখা তৈরি হওয়া এরকম কি আমরা শুনছি? এরকম কিন্তু আমরা কমনলি শুনি নাই, তাই না? এরকম একটু অড লাগতে পারে আমাদের। সো মাটির নিচে থাকা যে কাণ্ডের শাখা, সে কাণ্ডের শাখার শীর্ষে আমাদের তৈরি হবে শীর্ষ মুকুল, বুঝছো? তাহলে পার্শ্ব মুকুল বা কাক্ষিক মুকুল সেটা হচ্ছে একটা কক্ষে তৈরি হয়, তাই না? মেইনলি স্বল্পপত্রের কোলে তৈরি হয়। বাট শীর্ষ মুকুল তৈরি হবে কি মাথায়, একদম চূড়ায়,
বুঝতে পারছো তো? আচ্ছা, সো এইটার এক্সাম্পলটা কি দেখো, স্টোলেনের এক্সাম্পল হচ্ছে কচু এবং পুদিনা। কচু এবং পুদিনা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ভাই পরেরটা, সেটা কি অফসেট, তাই তো? অফসেট মেনলি দেখা যায় জলজ উদ্ভিদে। ওকে, এটা হচ্ছে মেনলি জলজ উদ্ভিদের শাখা কাণ্ড। আগের শাখা কাণ্ড তো হচ্ছে তোমার নর্মালি স্থলজ উদ্ভিদ, মাটিতে যেসব উদ্ভিদ পাওয়া যায় তাদের, আর এইটা হচ্ছে মেনলি জলজ উদ্ভিদের। ওকে, তাহলে জলজ উদ্ভিদের শাখা কাণ্ড, ঠিক আছে। আচ্ছা, তো এমন কোন জলজ উদ্ভিদ আছে যাদের শাখা কাণ্ড থেকে আমাদের মুকুল তৈরি হবে, সেই মুকুল থেকে পরবর্তীতে আমাদের উদ্ভিদ পাওয়া যাবে, এমন কোন জলজ উদ্ভিদ গুলো আছে? মেনলি আমরা যেসব জলজ উদ্ভিদ চিনি, তাই না, আমরা কিন্তু কচুরি পানার নাম শুনছি, টোপা পানার নাম শুনছি না? এইগুলা মেনলি অফসেটের ভালো এক্সাম্পল। ওকে, তাহলে কচুরি পানা, টোপা পানা, বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। লাস্টে আসো ভাই বুলোবিল। হ্যাঁ, বুলোবিল বলতে আবার কি বোঝায় খেয়াল করে দেখো। এমন যদি কোনো গাছ থাকে যাদের গাছে যে কাক্ষিক মুকুলটা আমি বলতেছিলাম এতক্ষণ ধরে, কক্ষে তৈরি হওয়ার মুকুল, এই কাক্ষিক মুকুলটা সরাসরি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করে নাই, তাই না? বরঞ্চ ওই কাক্ষিক মুকুলের বৃদ্ধি যদি যথাযথভাবে না হয়, যথাযথভাবে যদি বৃদ্ধিটা না হয়, তাহলে সেই কাক্ষিক মুকুলটা হচ্ছে একটা পিণ্ড গঠন করে। হ্যাঁ, একটা পিণ্ডাকার স্ট্রাকচার গঠন করে। এই পিণ্ডকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা মেনলি বলে থাকি হচ্ছে বুলবিল। ওকে, তাহলে আমি কি বললাম? কাক্ষিক মুকুল যদি যথাযথ বৃদ্ধিপ্রাপ্ত না হয়, এখানে যদি বৃদ্ধিটা বাধাগ্রস্ত হয়, তাহলে কি হবে? সেটা একটা পিণ্ডাকার গঠন তৈরি করে। এই পিণ্ডাকার গঠনকে আমরা কি বলতেছি? বুলবিল বলতেছি। তো নরমালি বুলবিল কি থাকে? উদ্ভিদের মাটির উপরে কাণ্ডের কোনো একটা শাখার কক্ষে বসে থাকে, ঠিক আছে। অনুকূল পরিবেশে এই বুলবিলটা খসে মাটিতে পড়ে নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারে। ওকে, তাহলে আমি যেখানে যে বুলবিলটা পাচ্ছি, এই বুলবিলটা কি হবে? অনুকূল পরিবেশে শাখা থেকে খসে, শাখা থেকে খসে মাটিতে পড়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি। আচ্ছা, এখন বুলবিলের একটা ভালো এক্সাম্পল কি? সেটা হচ্ছে চুপড়ি আলু। চুপড়ি আলু, হ্যাঁ, তোমরা চাইলে গুগল করে এই ছবিগুলো দেখতে পারো। মিষ্টি আলু কিরকম, গোল আলু কিরকম, এগুলো তোমরা খাইছো যদিও, চুপড়ি আলুটা হয়তো অনেকে খাও নাই। সেগুলো চাইলে তোমরা গুগল করে একটু ছবি দেখতে পারো, ঠিক আছে। তাহলে এইখান থেকে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল গুলো মনে রাখা। তুমি যদি বর্ণনা নাও পড়ো সমস্যা নেই, তুমি শুধুমাত্র এক্সাম্পল গুলো মাথায় রাখবা, ঠিক আছে। দেখো, টিউবারের এক্সাম্পল, রাইজোমের এক্সাম্পল, বাল্বের এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোলন হচ্ছে কচু এবং পুদিনা, অফসেট হচ্ছে কচুরি পানা, টোপা পানা, এবং বুলবিল হচ্ছে চুপড়ি আলু। এই এক্সাম্পল গুলো মাথায় রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের আজকের লেকচারটা আমরা এখানেই রাখলাম। ইনশাল্লাহ আমরা সামনের লেকচারে হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন, এই টপিকটা থেকে শুরু করব। সবাই ততদিন ভালো থাকো। আসসালামু আলাইকুম।